নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে খোলা আকাশের নিচে। আগামী 1 ঘন্টা হবে বুলেটিন এবং অবশ্যই আমাদের নজর থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর প্রশাসন কিভাবে কাজ করে, জনপ্রতিনিধিরা কিভাবে কাজ করেন তার দিকে। কারণ কড়া বার্তা একেবারে রুদ্রমূর্তি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালকের এই বৈঠকে, যেখান থেকে তিনি দুর্নীতি রুখতে কড়া বার্তা দিচ্ছেন, কঠোর হতে হবে নির্দেশ দিচ্ছেন। কোনো এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। হাওড়াতেও এসডিও আছে, নদিয়াতেও কুপার্স ক্যাম্প এসডিও রানাঘাট আছে, পূর্ব মেদিনীপুর হলদিয়াতেও এসডিও হলদিয়া আছে। তারা দেখে না কেন? কেন দেখে না? তাদের দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এদের কাছে শোকজ করো, ক্লারিফিকেশন চাও। সরকারি জমি দখল হয়ে যাচ্ছে জানিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিচ্ছেন, কঠোর হতে হবে, প্রয়োজনে শাস্তি দিতে হবে। কিভাবে হচ্ছে জমি দখল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশের পর এবার 6 দফার নির্দেশিকা নবান্নের জেলায় জেলায় যা পাঠিয়ে দিতে হচ্ছে। 6টি বিষয় কাজ করতে হবে, 6 ভাবে কাজ করতে হবে, অর্থাৎ 6টা গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে নির্দেশিকায়। যে নির্দেশিকা পাঠানো হচ্ছে জেলায়। নবান্ন সূত্রে খবর, নবান্ন থেকে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, তা রুখতে কি দাওয়াই দেওয়া হচ্ছে এই নির্দেশিকায়? সোমরাজের সঙ্গে কথা বলা যাচ্ছে কি? সোমরাজ শুনতে পাচ্ছে আমার কথা? গতকালই কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। জেলায় জেলায় যে নির্দেশিকা পাঠানো হচ্ছে নবান্ন থেকে, সেই নির্দেশিকায় কি থাকছে, কি গাইডলাইন থাকছে, কি রোডম্যাপ থাকছে, কিভাবে সরকারি জমি দখল মুক্ত করা যাবে বা সরকারি জমি বেহাত হওয়া আটকানো যাবে? হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই আমরা দেখেছিলাম কড়া বার্তা দিয়েছিলেন সরকারি জমি দখলমুক্ত করতে, এবং তারপরেই রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে 6 দফা গাইডলাইন পাঠানো হলো বিভিন্ন জেলার জেলাশাসক ও বিভিন্ন জেলার এডিএম ল্যান্ডে। সেখানে প্রথমতই বলা হচ্ছে যে বিভিন্ন সরকারি জমিতে সাইনবোর্ড লাগাতে হবে এবং সেই সাইনবোর্ডে স্পষ্ট লিখে দিতে হবে এই জমি রাজ্য সরকারের। দ্বিতীয়ত, বিএলআরও ডিএলআরও অফিসের বাইরে দালাল চক্রের ঘোরাফেরা বন্ধ করুন, এমনটাও বলা হচ্ছে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে বিভিন্ন জেলাশাসক ও এডিএম ল্যান্ডদের। তৃতীয়ত, যে নির্দেশিকায় বলা হয়েছে প্রত্যেক আধিকারিকদের জেলাশাসক থেকে শুরু করে এডিএমদের, এমনকি বিডিওদের সরকারি জমিতে পরিদর্শন করতে যেতে হবে। প্রত্যেক সপ্তাহ অন্তর অন্তর পরিদর্শন করতে হবে। পরিদর্শন করার সময় সরকারি জমির ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে রাখতে হবে। এবারে যেখানে একটা প্রশ্ন আসে যে আধিকারিকদের সরকারি জমির ছবি কেন তুলে রাখতে বলছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, তার কারণ যে জায়গায় মূল অভিযোগ, 1, সরকারি জমির চরিত্র বদল হয়ে যাওয়া, 2, সরকারি জমির পরিমাণ কমে যাওয়া। এই দুটি কারণের জন্যই মূলত আধিকারিকদের বলা হলো যে তারা যেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখনই পরিদর্শনে যাবেন তখনই ছবি তুলে রাখতে হবে। কোন আধিকারিক সপ্তাহে কতবার কোন জমির পরিদর্শন করছেন তার জন্য লগবুক রাখতে হবে। সেই লগবুকে তাদের নাম, কোন জমি এবং সেই জমি পরিদর্শনের সময় কি নজরে এসেছে গোটাটাই লিখতে হবে। পাশাপাশি শুধুমাত্র সরকারি জমি নয়, বালি খাদান এবং বিভিন্ন অবৈধ কয়লা খনি নিয়েও কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে নবান্নের তরফে। এক্ষেত্রে মনে করা হচ্ছে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন তারপরেই রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে মোট 6 দফার নির্দেশিকা দেওয়া হয়েছে, এবং এই 6 দফার নির্দেশিকা কার্যকরী হচ্ছে কিনা সপ্তাহ ভিত্তিক রিপোর্ট দিতে হবে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে প্রত্যেকটি জেলার এডিএম ল্যান্ডের। আচ্ছা, ধন্যবাদ সোমরাজ। এবং
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভা ধরে ধরে খতিয়ান দিয়েছেন কাজের, কারা ভালো কাজ করেছে, কোথায় খারাপ কাজ হচ্ছে। সুজিত বসুর নাম করে বলেছেন যে কেন সেক্টর 5-এ, কেন সল্টলেকের বিভিন্ন জায়গায় এইভাবে ফুটপাত দখল হয়ে যাবে, এত দোকান কারা বসাচ্ছে, কিভাবে বসাচ্ছে। আজ পুলিশ রাস্তায়, পুলিশ কি করছে? অনুপ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। অনুপ, প্রথমে একটু লোকেশন জানতে চাইবো, পুলিশ কোথায় রয়েছে এবং কি করছে পুলিশ? তো এই মুহূর্তে আমরা সেক্টর 5 এর যে কলেজ মোড়, সেই কলেজ মোড়ে কিন্তু এই মুহূর্তে পুলিশের সঙ্গেও মূলত যে সমস্ত দোকানদার তারা কথাবার্তা বলছেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এইভাবে যে ফুটপাত দখল করে তারা দোকান চালাচ্ছে, এইভাবে কিন্তু দোকান চালানো যাবে না। অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যে বার্তা দিয়েছেন তার পরবর্তী ক্ষেত্রে গতকালই পুলিশ আসরে নেমেছিল। গতকালের পরে কিন্তু আজকেও ইতিমধ্যেই এই ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার আইসি তিনি নিজে যেমন আছেন, তার পাশাপাশি পুরো পুলিশ আধিকারিকের টিম তাদেরকে নিয়ে এসে গতকালকের মতো কিন্তু আজকে একই রকম ভাবে সেই আসরে পুলিশ নামলো এবং রাস্তায় নেমে কিন্তু যে দোকানদার যারা ফুটপাত দখল করে আছে তাদেরকে বলা হচ্ছে এইভাবে ফুটপাত দখল করে বসা যাবে না। অর্থাৎ যেখানে তাদের দোকান আছে, রাস্তার কোনো দোকান দেখা যাচ্ছে, রাস্তার উপরে পর্যন্ত দোকান চলে এসছে, কিন্তু সেভাবে পুলিশের পক্ষ থেকে ছবি দেখানো হচ্ছে। পুলিশের পক্ষ থেকে থানার আইসি যেমন আছেন তিনি কিন্তু একটি যেমন বাইরে দোকানের ঠিক যতটা দোকান তার বাইরে এইভাবে বেশ কিছু জিনিসপত্র রাখা ছিল সেগুলো খুলে দিল এবং পুলিশের পক্ষ থেকে শোনা হচ্ছে আজকে বিকেলের মধ্যে এগুলোকে সরান। আমি একবার কথা বলার চেষ্টা করবো। আজকে আপনারা এখানে এসেছেন, একবারে পুলিশের পক্ষ থেকে দেখা গেল এইভাবেই প্রত্যেকটি দোকানে যাওয়া হচ্ছে এবং যে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী যে গতকাল একেবারে বার্তা দিয়েছে তারপরেই তারা একেবারে রাস্তায়, এবং গতকালই তারা যেমন সেক্টর 5 এর ওয়েবেল মোড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা এই পুলিশ আসরে নেমেছিল। গতকালের পর কিন্তু আজকে কলেজ মোড়, যে কলেজ মোড়ে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে আবারও কিন্তু পুলিশ আসরে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে বার্তা দিয়েছিল তারপরেই দেখা গেল এইভাবেই পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু প্রত্যেকটি দোকানে যাচ্ছে। যে ফুটপাত দখল করে আছে সেই দখলদারি ভাবে করা যাবে না বলা হচ্ছে, এবং বলা হচ্ছে দোকানের যে ভিতরে যে দোকানদারদের সঙ্গে, যে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ আধিকারিকরা যারা কথা বলেছেন, সেই ব্যবসায়ীদের সঙ্গে বা দোকানদারদের সঙ্গে কথা বলা যাবে, তারা বলতে পারবেন পুলিশ তাদের কি বলেছে, পুলিশ তাদের কোনো রকম কোনো ডেডলাইন দিয়েছে কিনা, পুলিশ আসলে তাদের সরে কোথায় যেতে বলছে। একেবারে দু একজন আছেন যাদের তাদের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই কথা বলার চেষ্টা করবো, যারা দোকানদার ছিল এবং সেই মূলত পুলিশ কিছুক্ষণ আগে আসলো, সেখানে কিন্তু পুলিশ কি বললো একবার কিন্তু শোনার চেষ্টা করব। তার কারণ পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ আগে আসলো, বারণ করা হলো, মূলত পুলিশ আসলো, আপনাদেরকে কি বললো? আপনাদের সামনের ফুটটা খালি রাখতে বলছি, সামনে থেকে লোকজন যাওয়া আসার জন্য রাস্তা খালি রাখতে বলছি। দোকান আছে, দোকান কি সরানোর কথা বললো? দোকান একটু ভিতর দিকে নিয়ে নিতে বলছি, ছোট করতে ভিতর দিকে নিতে বলছে, লোকজনে যাওয়া যাতায়াত যাতে অসুবিধা না হয় বা আমাদের দোকানদারি করতে অসুবিধা যাতে না হয় সবাইকে। আপনারা কি বললেন? আমরা বললাম ঠিক আছে, আমরা একটুখানি নিয়ম না মেনে তাহলে আপনারা দোকানে করলেন কেন? নিয়ম না, দেখুন আমরা তো সবাই যেরকম করছি, আমরা তো যাওয়া আসার রাস্তাও রেখেছি সামনের দিকে। আরো একজন আছে, কথা বলার চেষ্টা করবো। পুলিশ আসলো, পুলিশ এসে আপনাদেরকে কি বললো? আমাদেরকে দোকান যেরকম আছে দোকান থেকে সাইড করে দিতে বলছে, ফুটটা পুরোটা ছেড়ে দিতে। কি বললো? ফুট ছেড়ে দিতে বলছে, দোকান লাগান, দোকান সাইডের দিকে করে দিন, বাস এটাই বলে। রাস্তার উপরে দেখলাম একেবারে পুরোপুরি ছেড়ে দিয়ে দোকান করা সম্ভব? জাম করি না আমরা বলেছি আমরা যতটা পারি সরিয়ে নেবো, সাইডের দিকে করি। এই ফুটপাত দিয়ে ছেড়ে দিয়ে কি আপনাদের পুরোপুরি দোকান করা সম্ভব? একটু কষ্ট তো হবে। একেবারে তারা কিন্তু জানাচ্ছে তাদের কিন্তু ওই ফুটপাত যে ছেড়ে দিয়ে দোকান করতে গেলে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হবে এবং তাদের সমস্যা থাকবে। এবং ইতিমধ্যে গতকাল যেমন মুখ্যমন্ত্রী তিনি যে বার্তা দিয়েছেন তারপরেই পুলিশের পক্ষ থেকে গতকালকের পর তারা আজকে একেবারে গতকাল ওয়েবেল মোড়, সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে এইভাবে আসরে তারা নেমেছিল। গতকাল যেমন আসরে নামার পরে আজকে কলেজ মোড়, সেই কলেজ মোড়ের ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে এখনো পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটি দোকানে তারা যাচ্ছেন এবং দোকানে গিয়ে বলা হচ্ছে এই যে একটি দোকান যেমন দেখানোর চেষ্টা করবো, এই দোকানে কিন্তু এই ফুটপাতের উপরে কিন্তু দোকান আছে, এই যে রাস্তার ঠিক পাশেই ফুটপাত, এবং এই ফুটপাত দখল করেই কিন্তু একেবারে তারা দোকান তৈরি করে আছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এইভাবে কিন্তু ফুটপাত দখল করা যাবে না। অর্থাৎ যেভাবে তারা দোকান ইতিমধ্যেই তৈরি করেছে আরো অংশ কিন্তু ছেড়ে দিতে হবে, এমনই কিন্তু বার্তা দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এই বার্তা যখন দেওয়া হচ্ছে দোকানদাররা তারা কিন্তু পুলিশ যাচ্ছে, পুলিশ বোঝাচ্ছে ফুটপাত দখল মুক্ত করতে হবে, অর্থাৎ ফুটপাতে দোকান করা যাবে না, ফুটপাতের জায়গা ছেড়ে দিতে হবে হাঁটার জন্য, রাস্তার উপরে জিনিস রাখা যাবে না। পুলিশ অভিযান চলছে। সেক্টর 5 এর ছবি দেখছেন, এখান থেকে আমার প্রতিনিধি অনুপ রয়েছেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম। ব্যবসায়ীরাও বলছেন যে তারা ফুটপাত ছেড়ে দিয়ে যতটা সম্ভব ছেড়ে দিয়ে তারা দোকান করবেন।
আপনার জমি যতটুকু প্রয়োজন মনে হয়, যাকে প্রয়োজন মনে হয় তাকে আপনি বেচবেন, যার দরকার সে জমি কিনবে, টাকা পয়সার লেনদেন আপনারাই করবেন। না, এত সহজ না। আপনি যদি তমলুকের কাকটিয়া গ্রামে যান তাহলে আপনাকে জানতে হবে যে আপনি জমি কাকে বেচছেন, কবে বেচছেন, কতটা জমি বেচছেন বা যিনি কিনছেন। এইসব জমি কেনা বেচা গ্রাম কমিটিকে না জানিয়ে হবে না। ফতোয়া রয়েছে গ্রাম কমিটির। কিভাবে গ্রাম কমিটি এরকম একটা ফতোয়া জারি করতে পারে? আমার সঙ্গে সুজিত রয়েছেন প্রতিনিধি সরাসরি। সুজিত, প্রথমে একটু গ্রাম কমিটির ফতোয়াটা জানি। জমি কেনা বেচা করতে গেলে গ্রাম কমিটিকে না জানিয়ে যদি জমি কেনা বেচা হয় তাহলে গ্রাম কমিটি করবেটা কি? দেখো, মাতব্বরদের মাতব্বরই এটাকে বলা হয়, এবং যেটা দেখা যাচ্ছে তমলুকের গ্রামে অতনু, সেখানে বলা হচ্ছে যে তাদেরকে জানিয়ে জমি বিক্রি করতে হবে। অর্থাৎ স্বঘোষিত কতিপয় মানুষ তারা গ্রামের মধ্যে নিজেদের রাজ যেটাকে জারি রাখার উদ্দেশ্যে এটা করেন। এবং তুমি জানো যে গ্রামের মধ্যে এ ধরনের নিয়ম না মানলে মাতব্বররা সংখ্যায় যদি বেশি হয়, তাদের ক্ষমতা যদি বেশি থাকে বা দেখানদারি থাকে, তাহলে তারা কিন্তু তার উপর বলা যায় অত্যাচার করতে পারে। কি ধরনের? হয়তো এক ঘরে করে দেবে, কি করতে পারে না বয়কট করে দেবে, কি বলবে যে না, এভাবে তাদেরকে অবজ্ঞা করে মানে কোনো কিছু করা যাবে না। সেক্ষেত্রে পুলিশ, ব্লক প্রশাসন তারা আছে, সরকার আছে, তারপরেও কি করে এ ধরনের কথা শুধু মৌখিক বলেননি, তারা কিন্তু গ্রামের রাস্তায় দেখো লেখাগুলো দেখলে বুঝতে পারবে কতটা মাতব্বরী এই এলাকা। যেখানে তমলুকের এই গ্রাম বা এলাকা যার নামে নামাঙ্কিত শহীদ মাতঙ্গিনীর নামে, সেই ব্লক এলাকাতেই এ ধরনের ঘটনা, এবং যা নিয়ে সোচ্চার হচ্ছেন মানুষজন। সেখানে আবার সোচ্চার হতে এলাকার মানুষজন ভয়ও পাচ্ছে। এরা এদের এই এখতিয়ার যে নেই সে নিয়ে আর নতুন করে কোনো প্রশ্ন উঠতেই পারে না, কিন্তু এদের পিছনে কারা রয়েছে, কাদের মততে, কিভাবে এরা এরকম ফতোয়া জারি করতে পারছে? দেখো, রাজনৈতিক কারণ আছে বলে কিন্তু অভিযোগ উঠছে। সেখানে শাসক দল তৃণমূল বলছেন যে এই এলাকায় বিজেপি পঞ্চায়েতে যেটা বা ব্লকের যে ক্ষমতা পঞ্চায়েত সমিতির, সেখানে যেহেতু আধিক্য রয়েছে বিজেপির, তাই বিজেপির নেতারা পেছন থেকে এর সঙ্গে যুক্ত আছেন। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করছে, কিন্তু গোটা ঘটনা নিয়ে কিন্তু অর্থাৎ রাজনীতি না থাকলে এ সম্ভব নয়। অর্থাৎ রাজনৈতিক ছায়া কোথাও না কোথাও রয়েছে, তাই গ্রাম কমিটি এমন একটা ফতোয়া জারি করতে পারে যে গ্রাম কমিটিকে না জানিয়ে যেন গ্রামের কেউ জমি কেনা বেচা না করে। এটা কোনো গ্রাম কমিটির পক্ষ থেকে নেওয়াটা ঠিক নয়। কেন করেছে বা কি করেছে সেটা গ্রাম কমিটি তার উত্তর দিতে পারবে। এখানে গ্রাম পঞ্চায়েত এখন বিজেপির দখলে, পঞ্চায়েত মেম্বার বিজেপি, তাই এটা কেন করেছে তারাই বলতে পারবে। মানুষকে হয়রানি করে, মানুষকে বিপদে ফেলে যে গ্রাম কমিটির অনুমতি নিতে হবে, আমাদের দল এটাকে সমর্থন করে না। ওখানকার তৃণমূলের দুজন হারমাদ নেতা আছেন, দুজনেই প্রাক্তন পঞ্চায়েত সদস্য। তারা ওই এলাকায় যারা জমি জায়গা কেনেন তাদের কাছ থেকে উৎকোচ নেন, এবং ভেরি রিসেন্ট ওখানকার একজন বড় ব্যবসায়ী, তিনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য তৃণমূলের, তিনি জমি মাফিয়ার কাজ করেন। এই জমি মাফিয়ার কাজ করতে গিয়ে যে অতি কম দামে জায়গা কিনছে, পিছনে মাঠের যারা পিছনে যে সমস্ত জমির মালিক যারা রয়েছেন, চাষবাদ করবার ক্ষেত্রে তারা অসুবিধা বোধ করছেন। ফলে তারা গ্রামের কাছে যখন শরণাপন্ন হয়েছেন, গ্রাম তখন সিদ্ধান্ত নিয়েছেন যে এই জাতীয় এখন থেকে কোনো মানুষ জায়গা জমি কিনতে গেলে তারা যেন গ্রামের অনুমতি নিয়ে কেনেন। আইনের পথে চলবে, আমরা আইনের পক্ষে থেকে কাজ করতেছি। অতিবৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টিতে নদী পুরো ভরে উঠেছে, নদীর বিপদসীমার উপর দিয়ে জল বইছে। এখনই যদি না সামলানো যায়, ডায়না নদী ভাসিয়ে নিয়ে যাবে জঙ্গল। তাই ডায়না নদীর গতিপথ পরিবর্তনের চেষ্টা হচ্ছে। কিভাবে হচ্ছে, রকি প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রকি, প্রথমে জানতে চাইবো গতিপথ পরিবর্তনের প্রয়োজনীয়তাটা কেন পড়লো, দ্বিতীয়ত কিভাবে গতিপথ পরিবর্তন করা হচ্ছে ডায়নার? দেখো, একদিকে অবিরামে বৃষ্টি চলছে ভুটান পাহাড় এবং সমতলে, যার ফলে ফুলে ফেঁপে উঠেছে ডায়না সহ বিভিন্ন নদীতে। যে আইন রয়েছে যে এই বর্ষাকালে কিন্তু নদীতে কোনো রকমভাবেই আর্চ রিমুভার বা পোকলেন মেশিন বসিয়ে কাজ করা যাবে না, এমনকি নদীর কোনো রকমভাবেই মেশিন বসানো যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে নাগরাঘাটা ব্লকের অন্তর্গত ডায়না নদীতে সংরক্ষিত বনাঞ্চল যে রয়েছে, সেখানে ডায়না তার পাশেই নদীর বুকেই চলছে পোকলেন মেশিন এবং
আর্চ রিমুভার দিয়ে নদীর গতিপথ পরিবর্তন করার চেষ্টা চালানো হচ্ছে। কে বা কাহারা চালাচ্ছে তা কিন্তু পরিষ্কার নয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশ প্রেমীরা, কারণ গতিপথ পরিবর্তন হয়ে গিয়ে সোজা সেই নদীর জল বাড়ি মারছে সংরক্ষিত বনাঞ্চলে, এবং যার ফলে প্লাবিত হতে পারে সেই বনাঞ্চল এবং দিয়ে নদীর পথ ঘোরানোর নদীর গতিপথ ঘোরানোর চেষ্টা চলছে। ধন্যবাদ রকি। অ্যাকচুয়ালি ভুটান থেকে এই জোর বৃষ্টির জন্য ডায়নাতে জল বাড়ছে। আমাদের এখানে যে জঙ্গল আছে, জঙ্গল সাইডে আমাদের একদম নদীতে খুব বেশি এমএনএমেন্ট নাই, ওটা যে কোনো সময় জল ঢুকে যায় নদীতে। প্রতি বছর একটু একটু করে নদী আমাদের জঙ্গল ভেঙেও দেয়। এই জন্য আমরা মোটামুটি তো নজর রাখি সবসময়, যেটা কোনো রকম ধরনের কোনো মনিটরিং সবসময় করি আমরা। লোক পাঠিয়ে ওখানে যে কাটাকাটা বন্ধ করে দিই। হ্যাঁ, ওটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছিল, আপনারা যেটা বলছেন ওটা বিচ্ছিন্ন ঘটনা, ওটাকে আমি অলরেডি ওটা পাঠিয়ে দিয়ে ওটা বন্ধ হয়ে গেছে, উঠেও গেছে, ওখান থেকে চলে গেছে। ক্যানিং মহকুমা হাসপাতালে যদি রোগীকে নিয়ে যান রোগীর পরিজনরা, রোগী তো ভিতরে ভর্তি, কিন্তু তারা থাকবেন কোথায়? তারা জানেন না তারা কোথায় রাত কাটাবেন। তার কারণ খোলা আকাশ, এছাড়া আর কোনো গতি নেই, কারণ সেখানে কোনো বিশ্রামাগার নেই। ক্যানিং মহকুমা হাসপাতাল, যেখানে দূর দূরান্ত থেকে প্রত্যন্ত জায়গা থেকে মানুষ আসেন চিকিৎসা পরিষেবা পেতে, তো সেই রোগীর পরিজনরা তারা থাকবেন কোথায়? তারপর এখন বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, রোদ বৃষ্টি, এর মধ্যে তারা যাবেন কোথায়? আমার সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি, সরাসরি। অনুপ, তাহলে কতদিন ধরে তারা এই অবস্থার মধ্যে রয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ সব জানার পরেও তারপরেও তারা কোনো ব্যবস্থা কেন নিচ্ছেন না? দেখো, ইতিমধ্যেই কিন্তু ক্যানিং মহকুমার যে মাতৃমা হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে কিন্তু ক্যানিং সাব ডিভিশনের মানে ক্যানিং, বাসন্তী, গোসবা এবং ক্যানিং 2 এই 4টি ব্লকের মানুষজন কিন্তু শুধু আসে তাই নয়, তাছাড়া এছাড়াও উত্তর 24 পরগনা এবং বারুইপুর, জয়নগর, কুলতলির বিভিন্ন মানুষজন কিন্তু এই মাতৃমাতে আসেন চিকিৎসা করাতে। তবে এই মাতৃমাতে আসার পরেও কিন্তু সেখানে রুগী ভর্তি হলেও রুগীর পরিবারের লোকজনের কিন্তু থাকার জায়গা নেই, কারণ রাত বিরাতে এই যে রুগীর বাড়ির লোকজন যে বাইরে থাকতে হয়, কারণ রুগীর যদি কোনো ওষুধের প্রয়োজন হয় বা কোনো কিছু প্রয়োজন হয়, চিকিৎসক লিখলে সেই ওষুধপত্র আনতে যাবে কারা? বাড়ির লোকরাই। সেই কারণেই কিন্তু বাড়ির লোকরাই রাত্রেই কিন্তু এই খোলা আকাশের নিচেই কিন্তু ক্যানিং মাতৃমার সামনে যারা শুয়ে থাকেন, কারণ কখন ডাক্তারবাবু ডাকবেন সেই ডাকার পরেই নির্ভর করবে তারা যাবে কিনা ভিতরে। কারণ ক্যানিং মহকুমা হাসপাতাল যে মাতৃমা রয়েছে সেখানে কিন্তু কোনো বিশ্রামাগার নেই, যেটি আছে সেটাও কিন্তু মানে মানুষ থাকার মতো নয়, কারণ সেখানে লাইটও নেই, পাখাও নেই, যার ফলে এই খোলা আকাশের নিচে মানুষজনকে শুতে হয়। এই ঘটনায় ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশরাম দাস তিনি এটি নজরে এনেছেন এবং তাকে জিজ্ঞাসা করলেন। তিনি জানিয়েছেন যে দ্রুততার সঙ্গে হাসপাতাল হসপিটালে এসেছিলাম, ছুটি হয়ে গেছে, গাড়ি ধরতে পারিনি, তাই এখানে শুয়ে আছি। এখানে কি থাকার জায়গা আছে? না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আগামী দিনে এখানে থাকার ব্যবস্থা হোক। পেশেন্ট আছে উপরে, তাই। আচ্ছা, কেন এখানে কি জায়গা নেই? সেরকম নেই, ওই জন্যই তো এখানে এই খোলা আকাশের নিচে। কি চাইছেন আপনারা? থাকার জায়গা একটুখানি পেশেন্টের বাইরের লোকের থাকার জায়গা হলেই ভালো হয়। আমি যিনি RKSA গভর্নমেন্টের চেয়ারম্যান আছেন ওনাকে আমি বলবো এবং হাসপাতাল সুপারকে আমি একটা চিঠি করবো। আমি চেষ্টা করছি যে আমি আমার বিধায়ক ফান্ড থেকে রাত্রিবেলা যাতে মানুষ থাকতে পারে সেটা আমি একটা যাত্রী একটা ঘর তৈরি করার চেষ্টা করছি, এবং আগামী দিন ক্যানিং হাসপাতালে আরও বেশ কিছু সমস্যা আছে সেগুলি যাতে করতে পারি সেটা আমি নজর রাখছি।